কেননা ক্ষমতা থেকে ফ্যাসিবাদী শাসন আমরা সরিয়ে দিয়েছি। কিন্তু ফ্যাসিবাদ তো খালি একটা ব্যক্তি না। দুর্ভাগ্যবশত আমাদের দেশের রাজনীতি দুই রকম এখন। একটা হলো হালুয়া রুটির রাজনীতি, আরেকটা হলো আদর্শের রাজনীতি। দুর্ভাগ্য যে আদর্শের রাজনীতিগুলো মার্জিনালাইজড হয়ে গেছে, যে আমরা বছর দুয়েক অন্তত পক্ষে দলের স্বার্থটাকে বেশি না দেখে স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করার কাজে নিয়ে গেছে। এরশাদ বলল যে আমি যে পদত্যাগ করবো, পদত্যাগের পথ কোথায়? শান্তিপূর্ণভাবে পদত্যাগের তো কোনো উপায় নেই। তখন আমরা বললাম এই ভোটের রায় যদি অল পাকিস্তান বেসিসে কার্যকর হতে না দাও, তাহলে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে হলেও জনগণের ভোটের রায়কে কার্যকর করব। ভিত্তিতে সরকার পরিচালিত হচ্ছে যে এই চারটা দল, তার ভেতরে আবার যুদ্ধবিরোধী একটা দল আছে। যুদ্ধবিরোধী শুধু না, 16ই ডিসেম্বর আত্মসমর্পণ দলিলে যেটা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, সেই কাগজও আমার কাছে আছে, আমি দেখাতে পারি। সেখানে লেখা আছে আমরা পাকিস্তানের আর্মি, নেভাল ফোর্স অ্যান্ড এয়ারফোর্স অ্যালং উইথ অল অক্সিলারি ফোর্সেস, পলিটিক্যাল অ্যান্ড প্যারামিলিটারি, আমরা আনকন্ডিশনালি সারেন্ডার করছি। আমি একটু সেলিম ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। সেলিম ভাই, আমরা আজকে দেখলাম যে আপনারা ওয়াকআউট করেছিলেন আজকের সংস্কার কমিটির বৈঠক থেকে। ঠিক কী কারণে ওয়াকআউটটা করা? ধন্যবাদ। আপনি যেটা প্রশ্ন করলেন এটা খুব সিম্পল ব্যাপার। কালকে চারটা দল নিয়ে বসা হলো, এইটার ভেতর দিয়ে কি এইরকম একটা ধারণার ভিত্তিতে সরকার পরিচালিত হচ্ছে যে এই চারটা দল, তার ভেতরে আবার যুদ্ধবিরোধী একটা দল আছে। যুদ্ধবিরোধী শুধু না, 16ই ডিসেম্বর আত্মসমর্পণ দলিলে যেটা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, সেই কাগজও আমার কাছে আছে, আমি দেখাতে পারি। সেখানে লেখা আছে আমরা পাকিস্তানের আর্মি, নেভাল ফোর্স অ্যান্ড এয়ারফোর্স অ্যালং উইথ অল অক্সিলারি ফোর্সেস, পলিটিক্যাল অ্যান্ড প্যারামিলিটারি, আমরা আনকন্ডিশনালি সারেন্ডার করছি। সুতরাং আমার বিবেচনায় এই ডকুমেন্টটা ইন্ডিকেট করে ক্লিয়ারলি অ্যান্ড ক্যাটাগরিক্যালি, পাকিস্তান যদি দুঃখ প্রকাশ করে, পাকিস্তান সেনাবাহিনীকে আমরা কিন্তু ঢাকায় ক্যান্টনমেন্ট করতে দিতে পারি না। যারা সারেন্ডার করেছে বাই সাইনিং দিস ইনস্ট্রুমেন্ট, এবং সেইটার কোনো শক্তি কিন্তু বাংলাদেশে কাজ করার অধিকার নেই। এবং সেই রকম একটা দল সহ যে আলোচনা করে সমস্ত জাতির চিন্তাভাবনাকে তারা রিপ্রেজেন্ট করছে, এরকম একটা ধারণার বশবর্তী হয়ে, এটা নতুন নয়, এর আগেও হয়েছে, সেটা সঠিক বলে আমি মনে করি না। এইটা হলো কারণ। কিন্তু জিনিসটা খালি এখানেই, এইটা কেন এরকম হলো, কেন এরকম হলো? আমিও একটু জানতে চাইবো যে গতকাল ডাকা হলো 4টি দলকে, আজকে ডাকা হলো আবার 13টি দলকে, বসা হলো 13টি দলের সাথে। এই যে ভাগ ভাগ করা, এটা আসলে কিসের লক্ষণ দেখা যাচ্ছে? এটা কি কাউকে একটু প্রিভিলেজ করা বা কাউকে একটু প্রায়োরিটি দেয়া, কাউকে একটু কম প্রায়োরিটি দেয়া, এরকম কিছু কি? না, এটা শুরু থেকেই একটা প্রশ্ন দাঁড়িয়েছিল। আমরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলো, আমরা তো আজকে থেকে সংগ্রাম শুরু করি নাই, বহুদিন আগে থেকে, আইয়ুব আমল থেকে সার্বজনীন ভোটাধিকার দিতে হবে এই চিল্লায় চিল্লায় আমরা কিন্তু আন্দোলন সূত্রপাত করেছি। ভোটের অধিকার দেয় নাই, ভোটের রায় যখন ভোট যখন হলো, ভোটের রায় কার্যকর হতে দিল না। তখন আমরা বললাম এই ভোটের রায় যদি অল পাকিস্তান বেসিসে কার্যকর হতে না দাও, তাহলে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে হলেও জনগণের ভোটের রায়কে কার্যকর করব। এবং দ্যাট ওয়াজ দ্য লজিক, যেটার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হলাম, যখন নাকি ক্র্যাকডাউন হলো, জেনোসাইড শুরু হলো। এখন সেই ভোটাধিকার নিয়ে পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদেরকে লড়াই চালাতে হয়েছে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, আমরা একসঙ্গে সংগ্রাম করেছি, সবাই সেই সংগ্রামে ছিলাম। এবং সেই কাগজে আমি সঙ্গে এনেছি, খালি রেফার করব আমি। এরশাদের বিরুদ্ধে সংগ্রামেও নানা সময় একসঙ্গে চলেছি, নানা সময় কিছু ভুল বুঝাবুঝি, বিরোধ সৃষ্টি হয়েছে, আবার একত্রিত হয়েছি 3 জোটের রূপরেখার মাধ্যমে। এরশাদ বলল যে আমি যে পদত্যাগ করব, পদত্যাগের পথ কোথায়? শান্তিপূর্ণভাবে পদত্যাগের তো কোনো উপায় নেই। তখন আমাকে দায়িত্ব দিল যে কনস্টিটিউশন খুঁজে টুজে বের করো, কীভাবে? তা আমি বললাম ভেরি সিম্পল, এত ধারা অনুযায়ী ভাইস প্রেসিডেন্টকে তিনি বাতিল করবেন, বাতিল করে আমাদের
কমন ডিসিশনে একজনকে ভাইস প্রেসিডেন্ট করবেন, তারপরে উনি নিজে রিজাইন করবেন এত ধারা বলে, এবং এত ধারা বলে দ্য নিউলি অ্যাপয়েন্টেড ভাইস প্রেসিডেন্ট উইল অ্যাজিউম, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নেবেন। এবং সেখানে আরও কতগুলো বিষয় ছিল, মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা যাবে না, আমাদের পার্লামেন্টের সার্বভৌমত্ব ইত্যাদি, এই 3 জোটের রূপরেখা বলে। যাই হোক, এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে পতন হয়ে গেল। তখন আমরা রাজনৈতিক দলগুলো একত্রে বসলাম, বসে একটা আমাকে দায়িত্ব দিল যে আপনি ড্রাফট করেন এটা। বিষয়টা হলো, এখন রাজনৈতিক দলগুলো কিছু আচরণবিধি অনুসরণ করে চলা উচিত, এবং সেখানে মেইন বেসিসটা ছিল যে আমরা বছর দুয়েক অন্তত পক্ষে দলের স্বার্থটাকে বেশি না দেখে স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করার কাজে নিয়ে যেতে হবে। না, এটা শেষ করে নেই, জাস্ট ছোট করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করার বদলে বড় দল বলে কথিত দলগুলো, তারা আবর্জনা কে কার আঁচলে বেশি করে বাঁধবে সেইটাতে ব্যস্ত হয়ে গেল, যার ফলে আচরণবিধি হয়নি। এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে, আমি মনে করি জনগণের ভেতরে রাজনৈতিক দল সম্পর্কে একটা অনীহা দাঁড়িয়ে গেছে। এবং আপনি যেই হেডলাইনের ভিত্তিতে আজকের আলোচনাটা সূত্রপাত করেছেন, মানবতা নাকি রাজনীতি, নাকি শব্দটা কেন? তার মানে এই সাবজেক্টের ভিতরে কিন্তু একটাকে আরেকটার বিরুদ্ধে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। রাজনীতি এসেনশিয়ালি মানবিক, এবং মানবতা এসেনশিয়ালি রাজনীতিকে ধারণ করে সেটা অগ্রসর হতে পারে, যদি সেটা সুস্থ রাজনীতি কর্মকাণ্ডই কিন্তু মানবতার জন্যই হওয়ার কথা, হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের রাজনীতি 2 রকম এখন। একটা হলো হালুয়া রুটির রাজনীতি, আরেকটা হলো আদর্শের রাজনীতি। দুর্ভাগ্য যে আদর্শের রাজনীতিগুলো মার্জিনালাইজড হয়ে গেছে। সুতরাং গতকাল যেই চিন্তাকে ভিত্তি করে 4টা দলের সঙ্গে আলাদা করে আলোচনা করে যে আমরা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা কমপ্লিট হয়ে গেছে, আমি মনে করি এটা সঠিক পথে যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার এই যে বিএনপি, এনসিপি বা জামায়াতকে বেশি গুরুত্ব দিচ্ছে, এই গুরুত্বটা কেন? মানে আপনি যেটা বললেন যে সমান, মানে আমাদের তো এখন বৈষম্য বিরোধী আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছি, তাহলে এই গুরুত্ব এবং কম গুরুত্বের জায়গাটা কেন? এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কিছু ইঙ্গিত? এটা আরো গভীরে যেতে হবে, কেননা ক্ষমতা থেকে ফ্যাসিবাদী শাসন আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু ফ্যাসিবাদ তো খালি একটা ব্যক্তি না বা একটা দল না, এটা একটা ফেনোমেনা। ফেনোমেনাটা তার ভিতরে মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, তার ভেতরে দর্শনগত বিষয় আছে, নানা বিষয় আছে। সেইটার জন্য আমরা কিভাবে ওই সংস্কারটা করতে পারবো আসছি আমি